এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় মৃত্তিকা বিজ্ঞান কি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রি, TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের বিষয় তো আজকে রেখেছি আমরা মৃত্তিকা বিজ্ঞান কি। তো সেখানে আমি প্রথমেই একটু জানতে চাইব যে মৃত্তিকা বা মাটি এটা ঠিক কী জিনিস, এই শব্দের অর্থ কী? মাটি শব্দটি একটা ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার নাম হচ্ছে সোলাম। এই সোলাম মানে হচ্ছে মেঝে। তো সয়েলের একটা শব্দ আছে যেটাকে সয়েল আমরা বলি মৃত্তিকা, SOIL। সেই সয়েলের একটা ফুল ফর্ম, অর্থাৎ একটা মানে পুরো একটা নাম আছে যেটাকে আমরা কি বলি, সোল অফ ইনফিনিট লাইফ। মানে অসংখ্য জীবন এই মাটির মধ্যে কিন্তু স্থাপিত রয়েছে। যেমন আমরা দেখে থাকি এই মাটির মধ্যে অসংখ্য গাছপালা হয়ে থাকে এবং আমরা বিভিন্ন রকমের প্রাণী দেখতে পাচ্ছি, জীবাণু দেখতে পাচ্ছি। যেমন প্রচুর যেরকম সাপ বলুন, ব্যাঙ বলুন, কেঁচো, শামুক, সবাই কিন্তু এরা মাটির মধ্যে বসবাস করে। এটা তাদের বাসস্থল, একদম বাসস্থল। তো এই মাটিটা একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস যে নট অনলি গাছকে তারা বাঁচিয়ে রাখতে সাহায্য করছে এবং সেখানে অসংখ্য জীবাণুরা কিন্তু মাটির মধ্যে স্থাপিত রয়েছে। বেশ, তো এই যে মাটি, আর আজকের বিষয় হলো মাটি বিজ্ঞান। তো মাটি বিজ্ঞান বলতে আমরা ঠিক কি বুঝবো? আমরা মাটিকে অনেকভাবে রূপে দেখে থাকি। যেমন ধরে নিন একজন কৃষি বিজ্ঞান নিয়ে যে পড়াশুনো করছে, তার কাছে মাটিটা হচ্ছে গিয়ে যে তার ফসল কিভাবে ভালো হতে পারে বা কোথায় তার ফসলগুলো হয়, সেই দৃষ্টিতেই সে কিন্তু মাটিটাকে দেখছে। আর এমনও কিছু লোক আছে যেমন মাইনিং ইঞ্জিনিয়ার যারা থাকে, তারা হচ্ছে গিয়ে তারা দেখে যে মাটির মধ্যে যে বিভিন্ন রকমের রক্স রয়েছে বা মিনারেল রয়েছে, তার ওপরে যে ঢাকা দেওয়া রয়েছে গুঁড়ো গুঁড়ো পদার্থ, সেইগুলোকে মাটি হিসাবে দেখছে। এবং কিছু সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে যারা হচ্ছে কি বিভিন্ন ফ্যাক্টরি বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, মল বানাচ্ছে, তারা দেখছে যে মাটির মধ্যে কতটা শক্ত তার বিল্ডিংটা ধরে রাখতে পারবে। এবং যদি আমি বাড়ি বানাতে চাই, সেখানে আমি ভিতটা কততলা ভিত মানে করতে 3 তলা বাড়ি হবে কি 5 তলা বাড়ি হবে, সেটা কিন্তু একটা ডিপেন্ড করছে যে একটা কন্ট্রাক্টরের কাছে। তো বিভিন্ন লোক মাটিটাকে বিভিন্ন রূপে দেখে থাকে।
কিন্তু মাটি বিজ্ঞান আমরা যদি বলতে চাই, মাটি বিজ্ঞান হচ্ছে গিয়ে এমন একটা বিজ্ঞান যেটা হচ্ছে মাটি আমাদের এক প্রাকৃতিক একটা সম্পদ, যেটার মধ্যে বিভিন্ন রকমের প্যারামিটার রয়েছে, যেমন কিছু তার ফিজিক্যাল প্যারামিটার রয়েছে, কেমিক্যাল প্যারামিটার রয়েছে এবং কিছু বায়োলজিক্যাল প্যারামিটার রয়েছে। তো ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি যেই বিজ্ঞানে থাকে সেটাকে আমরা পুরোপুরি বিজ্ঞান বলতে পারি। তো মাটি বিজ্ঞানের মধ্যে কিন্তু আমরা সয়েল ফিজিক্স, সয়েল কেমিস্ট্রি এবং সয়েল বায়োলজি তিনটে জিনিসই কিন্তু আমরা ভালো করে শিখতে পারি। এটাই হচ্ছে মাটি বিজ্ঞানের মানে পরিভাষায় বলতে পারি আমি। তো আপনি তো বলছিলেন যে এক একজন মাটিকে এক এক রকম দৃষ্টিতে দেখছেন আর কি। তো মূলত মাটির কাজ কি কি? মাটির অনেকগুলোই কাজ আছে, যেমন হচ্ছে গিয়ে প্রথম কাজ যদি বলি যে আমরা যে কোনো গাছকে দেখছি, সেই গাছগুলো কি থাকে, সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে। ভালো সুস্থ গাছ থাকে, সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকছে কেন? গাছ তাকে সাপোর্ট দিচ্ছে। যেভাবে জাহাজ জলের মধ্যে দাঁড়িয়ে থাকে ধরে একটা আঁকড়ে একটা অ্যাঙ্কারকে, সেরকমই কিন্তু মাটি একটা গাছকে ধরে রাখছে। আজকে গাছ যে পুষ্টি, যে নিউট্রিয়েন্ট নিচ্ছে বা জল নিচ্ছে, সেটা কিন্তু একমাত্র মাটি তাকে প্রদান করছে। এবং সে যে নিঃশ্বাস প্রশ্বাস করছে, গাছের গোড়াগুলো যারা প্রশ্বাস করছে, সেটাও কিন্তু মাটি প্রদান করছে। এবং আরেকটা বিষয় আমরা দেখতে পারি যে এই মাটির মধ্যে অসংখ্য জীবাণুরা রয়েছে। আজকে যদি মাটির মধ্যে জীবাণু না থাকে, কোনো রকম নিউট্রিয়েন্ট, ধরে নিন আপনি কোনো সার দিয়েছেন, সেটা হচ্ছে ইউরিয়া সার, সেই ইউরিয়া কিন্তু ডাইরেক্ট কোনো গাছ নিতে পারে না। সেই ইউরিয়াটাকে কিন্তু পরিণত করতে হয় নাইট্রেট ফর্মে, যেটা ম্যাক্সিমাম আমাদের গাছ কিন্তু নিতে পারে। তো এই নাইট্রেট ফর্মে যে তৈরি হচ্ছে, সেটা কে তৈরি করছে? মাটির মধ্যে যে অসংখ্য জীবাণু রয়েছে, তারাই ইউরিয়া যেটা অ্যামাইড ফর্মে রয়েছে, তাকে তারা ভেঙে নাইট্রেট ফর্মে তৈরি করছে। তো এই জীবাণুগুলোকে বসস্থান বা স্থাপিত রাখার একটা জায়গা কিন্তু মাটি। মাটি যদি আজকে না থাকে, তারা আজকে বাঁচবে না এবং গাছকে নিউট্রিয়েন্টগুলোকে ভেঙে কিন্তু আজকে ইনঅর্গ্যানিক ফর্মে কিন্তু দিতে পারবে না। আরেকটা শেষ হচ্ছে কি যে মাটি কিন্তু আমাদের একটা ফিল্টারের মতন কাজ করে। আমরা যত আবর্জনা কিন্তু মাটির মধ্যে ফেলে দিয়ে থাকি, তাতেও কিন্তু আমরা যখন দেখছি যে আমরা যখন নিচের থেকে টিউব কল থেকে জল তুলছি, তাতেও কিন্তু আমরা একটা ভালো জল পাচ্ছি। তো সেটা কি হচ্ছে, মাটির মধ্যে আমরা দেখছি যে একটা ছাঁকনির মতন রয়েছে, যে কারণে আমরা মাটির নিচে যে স্তরের জলটা কিন্তু আমরা পান করতে পারছি। তো মাটির কিন্তু নট অনলি ফসলকে যে খালি করছে, মাটিতে অসংখ্য জীবাণু, জীবরা রয়েছে এবং কিন্তু মাটির ফিল্টার হিসাবে কাজ করে মানে আমাদের পানীয় জল প্রদান করতে পারছে। তার মানে মাটি কোনো নির্জীব না, মাটি জীবিত। মাটি একদম মৃত নয়, মাটি কোনোদিনও মৃত নয়। যদি আমি মাটিকে মৃত বলি, ওখানে কোনো রকম ফসল উৎপাদন হবে না। মাটিকে জীবিত রাখার জন্য তার মধ্যে যে জীব এবং জীবাণুরা, তারা প্রচুর একটা বড় কাজ কিন্তু করে। এই জন্য তাদের মানে প্রেজেন্সেই কিন্তু মাটিকে আমরা জীবিত বলতে পারি। যে মাটি মৃত, সে মাটিতে আপনি কোনোদিনও ফসল কিন্তু লাগাতে পারবেন না। একটা উদাহরণ যদি আমি আপনাকে দিই, ধরে নিন আপনি যেখানে আগেকার দিনে সেই উনুনে রান্না হতো, মাটির উনুনে রান্না করতে দেখবেন অনেকদিন পরে হয়তো উনুনটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, আপনি ওই উনুনটাকে ভেঙে মাটিগুলোকে নিয়ে এলেন, একটা পটের মধ্যে সেই উনুনের মাটিগুলোকে আপনি দিলেন, সেখানে আপনি যা যা প্রয়োজন সার, ধরে নিন ইউরিয়া দিলেন, ফসফরাসের জন্য আপনি এসএসপি দিলেন, আর পটাশের জন্য আপনি এমওপি দিলেন, মিউরেট অফ পটাশ। সবগুলোই আপনি ফার্টিলাইজার বা সার কিন্তু আপনি দিয়েছেন। আর মাটিটা রয়েছে হচ্ছে আপনার উনুনের মাটি, এবং আপনি পোড়া মাটি এবং জল দিয়েছেন। আপনি যদি একটা বীজ সেখানে লাগান, দেখা যাবে কিছুদিন পরে বীজের ভেতরে যে খাওয়াটা রয়েছে, তার জন্য হয়তো তার থেকে ছোট্ট পরিমাণ একটু গাছ হয়তো বেরিয়ে এসেছে, কিন্তু আপনি আস্তে আস্তে দেখবেন সেই গাছের ওপরটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। যতই আপনি নাইট্রোজেন, ফসফরাস বা পটাশ দিয়ে থেকেছেন, কিন্তু যেখানে তো কোনো ওখানে জীবাণু নেই, তার জন্য কিন্তু এই নিউট্রিয়েন্টগুলোকে কিন্তু ভাঙতে পারছে না। তো গাছের ওই যে বীজের ভেতর যতটুকু খাদ্য ছিল, তাতেই কিন্তু গাছটা উৎপাদন করেছে, তারপরে যে খাদ্য আর পাচ্ছে না, গাছটা কিন্তু ওখানেই শুকিয়ে মারা যাচ্ছে। তো এটাই আমরা বলতে পারি, যদি মাটি মৃত হয়, সেখানে কোনো গাছ কিন্তু বাঁচবে না। যে মাটির মধ্যে জৈব পদার্থ বা অর্গ্যানিক ম্যাটার যত বেশি হবে, সেই মাটির মধ্যে তত বেশি কিন্তু নিউট্রিয়েন্ট বেশি হবে। ধরে নিন আজকে যে আপনি যে গাছের পাতা যে পড়ছে, সেগুলো যে পচন হচ্ছে, ডালপালা পড়ছে, কিছু কেঁচো বা শামুক যারা মারা যাচ্ছে মাটির মধ্যে, তারা কি হচ্ছে, পচন হচ্ছে। পচন হয়ে আস্তে আস্তে কি হচ্ছে, তারা তৈরি করছে হিউমাস। এই হিউমাস থেকে কিন্তু আস্তে আস্তে তারা বিভিন্ন রকমের নাইট্রোজেন হোক, এগুলো কিন্তু নিতে পারছে। তো যে মাটির মধ্যে কিন্তু নাইট্রোজেনের অভাব রয়েছে, সেখানে কিন্তু ফসল ভালো হবে না, সেটা কিন্তু উপযুক্ত মাটি নয় ফসল হওয়ার জন্য। এই যে মাটি বললেন যে মৃত মাটি আর কি, যে মাটিতে আর ফসল হচ্ছে না, একটা আপনি উদাহরণ দিলেন যে পোড়া মাটি। তো এই পোড়া মাটিকে কি আবার আদর্শ মাটিতে ফিরিয়ে আনা যায় মৃত্তিকা বিজ্ঞান দিয়ে?
মৃত্তিকা বিজ্ঞানী দেখে নিন, পোড়া মাটি মানে সেটা এতটাই যে হিট করা হয়েছে, কেন উনুনে মাটি বলুন বা আপনি ইট ভাটাতে যে ইটগুলোকে গুঁড়ো গুঁড়ো করে যদি আপনি লাগান, সেই হিটে কি হয় যে মাটিটার পুরোপুরি যে প্রপার্টিগুলো থাকে, আমরা যে বলছি ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল এবং বায়োলজিক্যালের মধ্যে যদি আপনাকে বলি সেটা আমাদের জীবাণু, তারাই তো মাটিটাকে জীবিত করে রেখেছে। আপনি যদি মাটিটাকে প্রচণ্ড তাপমাত্রায় গরম করেন, সেখানে কিন্তু কোনো জীবাণুই থাকবে না। আর জীবাণু না থাকলে কি হবে, যে কোনো নিউট্রিয়েন্টকে তারা কিন্তু ট্রান্সফর্ম করে এই যে নাইট্রেট বলছি বা অ্যামোনিয়াম বলছি, সেইগুলোতে কিন্তু পরিণত হবে না, গাছ পুষ্টিটাই নিতে পারবে না। তো আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হলো মৃত্তিকা বিজ্ঞান কি। তো একটু জানতে চাইবো যে এই মৃত্তিকা বিজ্ঞানের কয়টি ভাগ? মৃত্তিকা বিজ্ঞান যখন বলছি, বিজ্ঞানে যেরকম ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, বায়োলজি থাকে, এই মৃত্তিকা বিজ্ঞানের সেম 3টে জিনিসই আছে, যেটাকে আমরা বলি প্রথমত সয়েল ফিজিক্স, সয়েল কেমিস্ট্রি, সয়েল বায়োলজি। 3টে ভাগ বললাম, কিন্তু মানে টোটালে কিন্তু 8টা ভাগ রয়েছে এই মৃত্তিকা বিজ্ঞানের। তো 3টে ভাগে আমি মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভাগ আমি বললাম, তার মধ্যে আরও কিছু ভাগ আছে, যেমন সয়েল জেনেসিস, মাটি কোথার থেকে তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে সয়েল পেডোলজি, মাটির গঠন বা মাটির ক্লাসিফিকেশন, মানে মাটিকে কত ভাগে আমি ভাগ করতে পারি, মাটিকে ম্যাপিং কিভাবে আমি করতে পারি একটা ম্যাপে, সেটার মধ্যে পড়ছে হচ্ছে গিয়ে সয়েল পেডোলজি। সয়েল কনজারভেশন রয়েছে, মাটিকে আমি কিভাবে সংরক্ষণ করতে পারি, আচ্ছা, সেই বিভিন্ন ভাগ আছে। সয়েল টেকনোলজি রয়েছে, যেখানে মাটিকে আমি কিভাবে টেকনোলজিগুলো, এখনকার দিনে উন্নত প্রচুর টেকনোলজি তৈরি হচ্ছে, সেইগুলোকে প্রয়োজন করে আমরা কি করে মাটির উর্বরতা বাড়াতে পারি, যেটাকে বেশি ফসল উৎপাদন সেই মাটিতে হতে পারে। তো এরকম মাটির কিন্তু 8টা ভাগ আছে। এই 8টা ভাগের মধ্যে 3টে ভাগ খুব ইম্পর্টেন্টলি আমরা গুরুত্ব দিচ্ছি, সয়েল ফিজিক্যাল প্রপার্টি, সয়েল কেমিক্যাল প্রপার্টি আর সয়েল বায়োলজিক্যাল প্রপার্টি। তো সয়েল ফিজিক্যাল প্রপার্টি যদি আমি বলে থাকি, সেটার মধ্যে আমরা 3টা জিনিস ইম্পর্টেন্টলি বলবো। সয়েল টেক্সচার বলতে আমরা কি বুঝি, কিছু বালি যদি আমরা হাতে নিই, আমরা যদি ধরে দেখি আমাদের বুড়ো আঙ্গুল দিয়ে ভালো করে যদি আমরা একটু ধরে দেখি কিছু মাটিকে আমরা দেখবো বালি, আমরা বালি মাটি বলে থাকি, দ্যাট ইজ স্যান্ড। যদি আমরা হাতে দেখি পাউডারের মতো নরম লাগছে, সেটা হচ্ছে পলি মাটি, যেটাকে আমরা বলে থাকি সিল্ট। আর যদি দেখি দুটো আঙ্গুল আটকিয়ে যাচ্ছে মাঝখানে, খুব আঠালো একটা পদার্থ, সেটাকে আমরা বলি কাদা মাটি, যেটা হচ্ছে ক্লে। তো এই 3টে জিনিস মিলিয়ে কিন্তু আমার হয় সয়েল টেক্সচার। প্রত্যেকটা মাটির মধ্যে কিন্তু এই স্যান্ড, সিল্ট এবং ক্লে মানে প্রপোর্শন অনুযায়ী কিন্তু রয়েছে। তাদেরকে আমরা ভাগ করতে পারি তাদের ডায়ামিটারের হিসাবে। সব থেকে ছোট কণার পার্টিকেল হচ্ছে গিয়ে আমার ক্লে, কাদামাটি। তার থেকে একটু বড় পার্টিকেল হচ্ছে গিয়ে আমরা পলি মাটি, যেটাকে আমরা সিল্ট বলছি। আর একটু বড় সাইজের পার্টিকেল হচ্ছে আমরা বালি মাটি, যেটাকে আমরা স্যান্ড বলছি। এটাকেই আমরা বলি সয়েল টেক্সচার। আরেকটা জিনিস আছে সয়েল স্ট্রাকচার আমরা বলি। সয়েল স্ট্রাকচার মানে হচ্ছে গিয়ে যে মাটির কি কি শেপ দেখা যায়, কি কি মানে সাইজ দেখা যায় মাটির ভেতরে। তো আমরা কিন্তু এটা ওপরের স্তরে মাটিতে দেখতে পারি না, আমরা যদি কিছু গভীরে যেয়ে চলে যাই, সেখানে দেখা যায় স্ট্রাকচারগুলো দেখা যায়। 4 ধরনের মূলত স্ট্রাকচার থাকে। গভীর ধরে নিন, আপনি যদি 30 সেন্টিমিটারের নিচে চলে যান, তখন কিন্তু আপনি সব রকম মাটিতে কিন্তু আবার পাবেন না, কিছু কিছু মাটিতে এই স্ট্রাকচারগুলো দেখা যায়। যেমন কি কি স্ট্রাকচার আছে, আমরা প্লেট লাইক বলি, প্লেটের মতন স্ট্রাকচার আছে, কিছু ব্লকের মতন স্ট্রাকচার আছে, কিছু প্রিজমের মতন স্ট্রাকচার আছে, আর কিছু গোল আকৃতি, যেমন স্পেরয়েডাল যাকে বলি, গোল আকৃতির কিছু স্ট্রাকচার আমরা পেয়ে থাকি। তো এগুলো হচ্ছে 4 ধরনের স্ট্রাকচার। আর আরেকটি ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে গিয়ে প্লাস্টিসিটি। ধরে নিন আমরা যে বিভিন্ন রকমের মূর্তি বানাচ্ছি, তো মূর্তিকে কি করছে, আমরা একটা আকৃতি দিচ্ছি, কখনো আমরা দুর্গার মুখ বানাচ্ছি, কখনো গণেশের মুখ বানাচ্ছি, কখনো একটা বাঘের মুখ বানাচ্ছি। তো এই মুখগুলো বানাচ্ছি কি করে, আমরা যেভাবে একটা প্রেশার দিচ্ছি মাটিকে, একটা মাটির মধ্যে প্রথমত ময়েশ্চার থাকতে হবে, মানে জল পরিমাণ মতন থাকতে হবে, এবং মাটির মধ্যে যদি 15% কাদা মাটির সংখ্যা বেশি থাকে, সেই মাটির মধ্যে জল থাকতে হবে পরিপূর্ণভাবে। তাকে যদি আমি একটা মানে ভালো করে হাত দিয়ে একটু মেখে ভালো করে একটা প্রেশার দিয়ে আকৃতি আনার চেষ্টা করি, ধরে নিন বল বানাচ্ছি, দুটো হাত দিয়ে গোল করে তাকে কিন্তু যদি আমি জল দিয়ে ভালো করে করি, তাহলে কিন্তু সেই বলের আকৃতি থাকবে। সে কিন্তু হুট করে বলের থেকে কিন্তু মানে ত্রিভুজ কিন্তু হয়ে যাবে না। তো এই যে প্রপার্টিটা বলছি, সেটা কিন্তু সয়েলের প্লাস্টিসিটি প্রপার্টি। এই 3টে কিন্তু আমাদের সয়েল ফিজিক্যাল প্রপার্টির খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা যদি আমরা বলি সয়েল কেমিক্যাল প্রপার্টি, সেটা হচ্ছে মাটির যে অম্লতা, ক্ষারবরতা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এই কেমিক্যাল প্রপার্টির মধ্যে সীমিত আছে।
বায়োলজিক্যাল প্রপার্টি বলতে কি বোঝাচ্ছি, মাটির মধ্যে যে প্রচুর অসংখ্য জীবাণুরা যারা রয়েছে, যে ব্যাকটেরিয়া থাকতে পারে, ছত্রাক থাকতে পারে, অ্যাজোলা থাকতে পারে, প্রোটোজোয়া থাকতে পারে, এরা সবাই হচ্ছে মাটির মধ্যে কিন্তু স্থাপিত। তারা বিভিন্ন রকমের কিন্তু প্রতিক্রিয়া মাটির মধ্যে করে চলেছে, তারাই কিন্তু মাটির বায়োলজিক্যাল প্রপার্টির মধ্যে কিন্তু পড়ছে। তো মাটি বিজ্ঞানের ভাগ বলতে এই তিনটে ভাগকে আমি কিন্তু বিশেষ রূপে প্রাধান্য দিচ্ছি মূলত। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আপনারা শুনছেন জেউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করছি মৃত্তিকা বিজ্ঞান কি। আর এই পর্বে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রি, TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। আমরা এতক্ষণ আপনার থেকে যেটা শুনলাম যে মাটি কি, মাটি বিজ্ঞান বলতে আমরা কি বুঝি, বা মাটির নানান রকমের কাজ, আর মাটির অনেকগুলো ভাগ, বললেন যে 8টি ভাগ এবং মূলত 3টি ভাগ, সেগুলো আমরা শুনলাম। এই যে মাটি তৈরি হচ্ছে বা মাটি তৈরি হয়েছে, আর সেই মাটি তৈরি হওয়ার ওপরে কোন কোন বিষয় বিশেষভাবে কাজ করে? মাটি তৈরি হওয়ার বিশেষ 5টি মূলত গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে প্রথমত যদি আমি বলি প্যারেন্ট মেটেরিয়াল। প্যারেন্ট মানে কি বুঝি, যে বাবা বা মা। আমরা যেরকম প্রত্যেকজনই একটা বাবা বা মাতে সৃষ্টি হয়েছি, মাটিরও কিন্তু এরকম মা বা বাবা আছে। ধরে নিন আমরা এক এক জায়গায় বলছি যে মাটিটা হচ্ছে গঙ্গার থেকে আসছে, গঙ্গার মাটি। ধরে নিন আমাদের যে ব্রহ্মপুত্র রয়েছে, যমুনা রয়েছে, যে মাটিগুলোকে ধুয়ে নিয়ে আসছে, সেগুলোকে আমরা বলে থাকি অ্যালুভিয়াল মাটি। কিছু মাটি আছে হাওয়া নিয়ে আসছে, প্রচুর জোরে বেগে যে হাওয়াগুলো আসে তারা কিছু মাটিকে বয়ে নিয়ে আসে, তাদেরকে আমরা বলি এওলিয়ান মাটি। কিছু মাটি আছে লেকের সূত্রতে আসে, লেক, তাকে আমরা বলি ল্যাকোস্ট্রিন মাটি। কিছু মাটি আছে পাহাড়ের ওপর থেকে নেমে পড়ছে। কি করে পড়ছে, যে নিচে যে আমাদের পৃথিবী যে মানে আকর্ষণ করছে, গ্র্যাভিটেশনাল পুল যাকে আমরা বলছি, ওপরের পাহাড়ের থেকে কিছু মাটি নিচে নেমে পড়ছে, তাকে আমরা বলি কোলুভিয়াল মাটি। তো এই যে বিভিন্ন রকমের যে মাটির নামগুলো আমি বললাম, অ্যালুভিয়াল, কোলুভিয়াল, ল্যাকোস্ট্রিন, এওলিয়ান, এই প্রত্যেকটা হচ্ছে কিন্তু সৃষ্টিকর্তা তার বিভিন্ন বাবা বা মা। কোথার থেকে আসছে সেই মাটিটা, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে এই মাটির তৈরি হওয়ার একটা ইম্পর্টেন্ট গুরুত্ব। দ্বিতীয় হচ্ছে গিয়ে ক্লাইমেট, আবহাওয়া। আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকমের আবহাওয়া দেখে থাকি। আজকে আপনি পশ্চিমবঙ্গে যদি আপনি বাঁকুড়া বা পুরুলিয়া চলে যান, সেখানে আবহাওয়া কিন্তু আপনার দক্ষিণ 24 পরগনার থেকে অনেকটাই আলাদা, এবং উত্তর 24 পরগনার থেকেও কিন্তু আলাদা। আপনি পশ্চিমবঙ্গের বাইরে যদি আপনি চলে যান, ধরে নিন আপনি লাদাখে গেলেন, কাশ্মীরে গেলেন, সেখানে একটা বিভিন্ন রকমের আবহাওয়া। আপনি যদি আজ রাজস্থান চলে যান, সেখানেও একটা বিভিন্ন রকমের আবহাওয়া। তাই বিভিন্ন যে পার্থক্য আবহাওয়ার জন্য তারা কিন্তু একটা গুরুত্ব রাখে কিন্তু এই মাটি তৈরি হওয়ার উপরে। আচ্ছা। তৃতীয়টি হচ্ছে টোপোগ্রাফি, মানে মাটিটা সমুদ্র থেকে কতটা উচ্চতায় মানে স্থাপিত হয়ে রয়েছে, যেটা মিন সি লেভেল হাইট আমরা বলে থাকি, যেটা আমরা বলি মাটির টোপোগ্রাফি, মানে কতটা হাইটে একটা মাটি দাঁড়িয়ে রয়েছে। কোথাও আমরা বলি লো ল্যান্ড, নিচু এলাকার মাটি, কোথাও বলি মিডিয়াম ল্যান্ড, একটু তার থেকে উঁচু স্তরের, কোথাও আমরা বলি হাই ল্যান্ড, একটু উঁচু আরও উঁচু স্তরের মাটি। তো আমরা যে ল্যান্ড আছে তাকেও 3টে ভাগে বলি, লো ল্যান্ড, মিডিয়াম ল্যান্ড এবং আপল্যান্ড। এটা হচ্ছে টোপোগ্রাফি। আরেকটা ফ্যাক্টর হচ্ছে অর্গ্যানিজম, যেটা আমরা বলি জীবাণু। এই যে কিছুক্ষণ আগেও বলছিলাম যে জীবাণুর একটা অনেক গুরুত্বপূর্ণ রোল আছে, যেরকম ব্যাকটেরিয়া বা ছত্রাক বা আপনার প্রোটোজোয়া বা আপনার যে অ্যাক্টিনোমাইসিটিস, এরা কিন্তু প্রচুর রকমের রোল কিন্তু মাটির মধ্যে করছে। তার জন্য বিভিন্ন রকমের মাটির মধ্যে বিভিন্ন রকমের কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখে থাকি। এবং শেষের যেটা আমি বলছি সেটা হচ্ছে সময়। ধরে নিন মাটি তৈরি হয়েছে সেই 10,000 বছর আগে বা অনেক তারও আগে হয়তো মাটি তৈরি হয়েছে, এখনও কিন্তু মাটির মধ্যে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া চলছে, তার জন্য কিন্তু মাটির মধ্যে চেঞ্জ দেখা যাচ্ছে। তো যে 5টা ফ্যাক্টর আমি বললাম, যে প্যারেন্ট মেটেরিয়াল, আবহাওয়ার ক্লাইমেট,
টোপোগ্রাফি কতটা হাইটে আছে, এবং জীবাণু, অর্গ্যানিজম আর সময়, এই টাইম, এই 5টা ফ্যাক্টরি কিন্তু মাটির কিন্তু তৈরি হওয়ার ওপরে অনেকটা গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করে থাকে। আচ্ছা, তো এই যে আপনি বলছিলেন যে মাটির ফিজিক্যাল প্রপার্টি, সেই বিষয়ে যদি একটু বলেন। ফিজিক্যাল প্রপার্টি যেরকম অলরেডি আমি একটু আগে বলেছিলাম যে আমরা 3টে জিনিসকে বলি। সয়েল টেক্সচারকে বলি, টেক্সচার মানে হচ্ছে গিয়ে বালি, পলি আর কাদামাটি। এদের ডায়ামিটার যেটা আমি বলেছিলাম যে সব থেকে ছোট হচ্ছে গিয়ে ক্লে মাটি, সেটা হচ্ছে কতটা থাকে, লেস দেন 0.002 মিলিমিটার। আচ্ছা, সেটা হচ্ছে ক্লে মাটির একটা ডায়ামিটার থাকে। যদি আমি বলি পলি মাটি, তার ডায়ামিটার কত থাকে, লেস দেন 0.02 মিলিমিটার। এবং যদি আমি বলি তার থেকে একটু বড় সাইজের পার্টিকেল, সেটা হচ্ছে বালি মাটি, যেটা হচ্ছে লেস দেন 0.2 মিলিমিটার। তো এই যে 3টে আমি ডায়ামিটারের ভাগ বললাম, সেটার উপরে ডিপেন্ড করছে কোনটা বালি, কোনটা পলি আর কোনটা কাদা মাটি। যে কোনো এক মুঠ মাটি আপনি যদি যে কোনো জমির থেকে তোলেন, সেখানে কিন্তু 3টে পদার্থ কিন্তু বিভিন্ন প্রপোর্শনের আপনার কাছে রয়েছে, বালি, পলি আর কাদা। কোনোটা কিন্তু বেশি থাকতে পারে, কখনো কম থাকতে, ধরেন কিছু আমি বলি বালি মাটি, তার মধ্যে বালির সংখ্যা অনেকটাই বেশি। কখনো বলি কাদা মাটি, সেই মাটিতে কাদার সংখ্যা বেশি। কিন্তু 3টেই কিন্তু অল্প অল্প পরিমাণ হলেও কিন্তু 100 ভাগে যদি আমি ভাগ করি, যদি বলি বালি মাটি, 80%ই কিন্তু তার মধ্যে বালি রয়েছে, বাকি 10 ভাগ রয়েছে পলি, 10 ভাগ কিন্তু থাকবে কাদা। এমন নয় যে পুরোপুরি তার মধ্যে কিন্তু বালি রয়েছে। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি সয়েল টেক্সচার। আর স্ট্রাকচার যেটা আমি আপনাকে বললাম যে মাটির আমরা দুটো অংশ বলতে পারি। একটা হচ্ছে সারফেস সয়েল, মানে একদম ওপরের স্তরের মাটি, যেমন 0 থেকে 15, 15 থেকে 30, মোটামুটি তাকে আমরা বলি সারফেস সয়েল। আর তার নিচে যে মাটিটা থাকে তাকে আমরা বলি সাব সয়েল। 30-এর নিচে বা অনেক সময় আমরা 15-র নিচেও কিন্তু বলতে পারি। কেন আমরা দেখেছি যে বিভিন্ন গাছের গোড়া কিন্তু বিভিন্ন রকমের। আপনি যদি একটা গাজরের, যে গাজরটাই তো গোড়া, ট্যাপ রুট, সেটা একটা আছে কতটা গভীরে যাচ্ছে, আর আপনি একটা পেঁয়াজ লাগালেন, তার গোড়াটা কত দূর যাচ্ছে। তো বিভিন্ন গাছের, আপনি একটা বট গাছ দেখলেন, প্রত্যেকটা গাছের কিন্তু বা প্রত্যেকটা ক্রপের কিন্তু যে গোড়ার যে প্যাটার্নটা সেটা কিন্তু আলাদা। তো এই বিভিন্ন যে ডেপথের যে আমাদের গোড়াগুলো রয়েছে বা শিকড়গুলো রয়েছে, সেগুলোর উপরে ডিপেন্ড করে স্ট্রাকচার, মাটির স্ট্রাকচারটা কেমন। আজকে আপনার মাটির স্ট্রাকচার যদি ভালো না থাকে, একটা বট গাছ কি করে দাঁড়িয়ে রয়েছে, তা সেটা দাঁড়িয়ে থাকতে পারবে না, আপনার ঝুঁকে পড়ে যাবে, বা সেটা মানে কোনোভাবে ঝড় হলে সেটা হেলে পড়বে। তো সেটা কিন্তু স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে। তো আমি আগেও বলেছি 4 ধরনের স্ট্রাকচার আছে। প্লেট লাইক স্ট্রাকচার, প্লেটের মতন স্ট্রাকচার, ব্লকের মতন স্ট্রাকচার। ব্লকের দুটো ভাগ আছে, একটা ব্লকি, একটা অ্যাঙ্গুলার। একটা অ্যাঙ্গুলার ব্লকি, একটা সাব অ্যাঙ্গুলার ব্লকি, দুটো ভাগ। আর যদি বলি প্রিজম্যাটিক আর একটা কলুমনার, মানে প্রিজমের মধ্যে প্রিজম্যাটিক, কলুমনার। আর শেষে আমরা যেটা বলছি গোল আকৃতির মাটি, সেটা স্পেরয়েডাল। সেটা হচ্ছে গিয়ে আমরা ক্রাম্ব বা গ্র্যানুলার, যেটা সারফেসের উপরে দেখি, গোল গোল আকৃতির মাটি, এটা আমরা মাটির ওপরের ভাগেই দেখতে পারি সারফেস। কিন্তু বাকি যেগুলো বললাম যেরকম ব্লক বা প্রিজম, সেগুলো কিন্তু আমরা সাবসয়েল বা 30 সেন্টিমিটার নিচে দেখতে পারি। কিন্তু যে প্লেট বলছি বা গুঁড়ো মাটি যেটা বলছি, এটা ওপরের স্তরের মাটিতেই দেখা যায়। সেটা হচ্ছে সয়েলের স্ট্রাকচার। যত ভালো সয়েল স্ট্রাকচার, তার মানে তত বেশি কিন্তু গুঁড়ো মাটি। এই যে ক্রাম স্ট্রাকচারটা আপনাকে বললাম, যত বেশি মাটিতে এই ক্রাম বা এই গুঁড়ো স্ট্রাকচার থাকবে, তত কিন্তু মাটিটা ভালো ফসল উৎপাদন করার জন্য। আর শেষে আপনার যেটা বললাম প্লাস্টিসিটি, যে কোনো আকৃতি আমি দিতে পারি। তো আপনি যদি কোনো কারণে বেশি পরিমাণ জল দিয়ে দেন মাটিকে, তারপরে একটা আকার আনার চেষ্টা করেন, সেটা কিন্তু হবে না। তো সেটার মধ্যে সমান পরিমাণ জল মিশিয়ে এবং একটা প্রপার প্রপোর্শনে যদি আপনি একটা প্রেশার অ্যাপ্লাই করেন, তখনই কিন্তু আপনি একটা বল আকৃতি নিতে পারবেন। আপনি যদি ত্রিভুজ আকৃতি নিতে চান, তখন আপনি ত্রিভুজ আকৃতি নেবেন, কিন্তু কোনো সময় বলটা কিন্তু ত্রিভুজে পরিণত হবে না। সেটাই কিন্তু একটা প্লাস্টিসিটি নেচার মাটির কিন্তু রয়েছে, সেটাই কিন্তু একটা ফিজিক্যাল প্রপার্টির মধ্যে এই 3টে প্যারামিটারে কিন্তু চলে আসে। আচ্ছা, আপনি যে বলছিলেন নানান জায়গায় নানান রকমের মাটির কথা বলছিলেন, তো আমরা দেখেছি যে মাটির নানান রকম রঙও হয়, কালারটা আলাদা আলাদা হয়। তো এটা কেন হয় বা কত রকমের রং হয়? মাটির রংটা ধরে নিন 3টে ফ্যাক্টরের জন্য হয়, যেটা আমরা বলতে পারি একটা হিউ, একটা ভ্যালু, একটা ক্রোমা। এই 3টে জিনিস আমরা একটা বইয়ের থেকে স্টাডি করি, যেটাকে আমরা বলি মুনশাল সয়েল কালার চার্ট। একটা চার্ট বুক আছে। ধরে নিন মাটির একটা ডালাকে যদি আমি রোদে নিয়ে যাই, সেখানে দেখা যাচ্ছে যে যখন বইয়ের একটা চার্ট বই, যেরকম এই রংটা বইয়ের চার্টের কোন রঙের সাথে মিশছে, আচ্ছা, সেটার সাথে আমরা কিন্তু ম্যাচ করি। তো 3টে জিনিসের সাথে ম্যাচ করি। হিউ মানে কি, যে কোন রংটা সব থেকে গভীরিতে দেখতে পাচ্ছি, যে আদেও কি এটা লাল রং দেখা যাচ্ছে রোদে আলোর পড়ার পরে, না হলুদ রং দেখা যাচ্ছে, না সবুজ রং দেখা যাচ্ছে। মাটির কোন রংটা সব থেকে
গভীরভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হিউ। আরেকটা বলছি ভ্যালু, মানে কতটা ব্রাইট, মানে কতটা ডিপ রঙের লাল, কতটা ডিপ গাঢ় লাল, উজ্জ্বল। কতটা উজ্জ্বল হলুদ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভ্যালুর মধ্যে। আর পিউরিটি মানে হচ্ছে তার রঙের শক্তিটা, মানে ওটা বিভিন্ন মানে নাম্বার দিয়ে দেখানো হয়। আমরা কিন্তু রং যে লাল হলুদ এইভাবে কিন্তু লিখি না। ধরে নিন আমি লিখছি 10 YR আচ্ছা 3/2, এইভাবে একটা নাম্বার যে আমি বললাম, এই 10 YR মানে Y মানে হলুদ, ইয়েলো, আর মানে রেড, ঠিক আছে? এটা কিন্তু আমার হিউকে বোঝাচ্ছে। তারপরে যে সংখ্যা 3 বললাম সেটা ভ্যালুকে বোঝাচ্ছে। আচ্ছা। অবলিক দিয়ে যে 2 বলছি সেটা কিন্তু পিউরিটি বা ক্রোমাকে বোঝাচ্ছে। তো রং মাটির কিন্তু আমরা ওই হলুদ লাল নীল এভাবে কিন্তু বলি না, আমরা একটা সংখ্যায় তাকে কিন্তু রিপ্রেজেন্ট করি। তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে কোন পরিমাণ সংখ্যাটা হিউ বোঝায়, কোনটা ভ্যালু বোঝায় এবং কোনটা ক্রোমা বোঝায়। এটা কিন্তু আমরা সবসময় চার্ট বুকের সাথে ম্যাচ করে কিন্তু রঙের এটা আমরা বুঝতে পারি। এবার আপনি ধরে নিন কোথাও আপনি দেখতে পাচ্ছেন লাল মাটি, আপনি যদি বাঁকুড়া বা পুরুলিয়া চলে যান, সেটা ওখানে দেখতে লাল মাটি বলে থাকি, লাল মাটির দেশ। তো এই লাল মাটিটা কেন হচ্ছে, যদি আমরা মাটিটা টেস্ট করি দেখবো সেই মাটির মধ্যে অম্লতাটা খুব বেশি, অ্যাসিডিক মাটি, তার মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা তারা কিন্তু এই লাল রং করার জন্য কিন্তু দায়ী থাকে। আপনি যদি ইয়েলো হলুদ রঙের মাটি দেখেন, তার মধ্যে একটা মিনারেল রয়েছে যার নাম হচ্ছে কি গোইথাইট। আচ্ছা কোথাও গিয়ে আপনি সবুজ রঙের মাটি দেখছেন, সে মাটিটার সবুজ রং কিন্তু প্রদান করছে সেই মিনারেলটা যেটা মাটিতে রয়েছে, যেটা হচ্ছে গিয়ে গ্লুকোনাইট। কোথাও আপনি দেখছেন সাদা মাটি, সাদা মাটি আপনি অনেক ধরনের দেখে থাকবেন, সাদা কিন্তু কোনো মাটির রং হয় না। আচ্ছা অ্যাকচুয়ালি যদি কোনো মাটির মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, সেই মাটিকে আমরা বলি ক্যালকেরিয়াস সয়েল, সেটা হচ্ছে সাদা রঙের দেখা যায়। এবং আপনি এই অতি গ্রীষ্মকালে আপনি দেখতে পারবেন, ধরে নিন আপনি দক্ষিণ 24 পরগনায় ক্যানিং জেলায় যদি আপনি চলে যান, দেখবেন মাটির উপরটা সাদা হয়ে রয়েছে, আপনার মনে হবে যে সাদা রঙের মাটি, কিন্তু আপনি যদি সামনের থেকে একটু মাটিটাকে তুলে নেন হাতের মধ্যে, দেখবেন যে লবণ ডিপোজিট করেছে, মানে সল্ট ডিপোজিট করেছে। দেখা যাচ্ছে সে মাটির মধ্যে কিন্তু লবণের সংখ্যা অনেক বেশি। আচ্ছা লবণ মানেই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট হতে পারে, সোডিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম সালফেট হতে পারে, ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, ক্যালসিয়াম সালফেট হতে পারে, ম্যাগনেসিয়াম সালফেট হতে পারে, এগুলো সব সল্ট। এগুলো কি হয় মাটির মধ্যে প্রচুর সংখ্যায় থাকে। এবার যখন মানে প্রচুর মানে রোদ উঠেছে, সেখানে কি হবে, জলটা তো বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে, লবণগুলো তাদের সাথে ওপরে উঠছে জলের সাথে। এবার জলটা তো বাষ্প হয়ে চলে গেল, উপরের স্তরে থেকে যাচ্ছে কি সেই লবণগুলো, যেগুলো বাষ্প হয়তো উঠতে পারছে না। এবার পুরো আপনি মাটির রংটা দেখতে পারবেন সাদা হয়ে গেছে, সেটা কিন্তু লবণ জমে হয়েছে। তো আপনি সাদা রঙের মাটি যদি কোথাও দেখেন, সে কিন্তু হয় লবণ জমে হয়েছে, অথবা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম মাটিতে জমা থাকলে সাদা রঙের মাটি কিন্তু দেখা যায়। আচ্ছা একদম শেষে আমরা একটা প্রশ্ন আপনাকে জানতে চাইবো, যে এই চাষের সঙ্গে মৃত্তিকা বিজ্ঞানের সম্পর্কটা যদি চাষি বন্ধুদের জন্য একটু বলেন ছোট্ট করে। চাষবাস করার সময় তো আপনাকে মৃত্তিকাটা জিনিসটা দেখুন, চাষিরা কিন্তু হয়তো চাষবাস করছেন, কিন্তু মাটি যে বিজ্ঞানটা রয়েছে সেটা হয়তো অতটা ভালো করে জানে না। তো আমরা এই বিষয়টা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই মাটি বিজ্ঞানের এতগুলো জিনিস বা প্রাধান্যত্ব কিন্তু তাদের কাছে প্রকাশ করে দিচ্ছি। ব্যাপারটা যে যখনই আমরা মাটির মধ্যে ফসল লাগাচ্ছি, মাটির যে কি কি প্রয়োজন বা কি কি দরকার, আমরা কি করছি বেশি ফসল উৎপাদন করার জন্য গভর্নমেন্ট যেহেতু আমাদেরকে সরকার একটা সাবসিডি দিচ্ছি, সেই সাবসিডির জন্য প্রচুর পরিমাণ ইউরিয়া সার আনছি, মাটির মধ্যে বেশি করে ঢেলে দিচ্ছি। তাতে হয়তো দেখছি 1-2 বছর প্রচুর ভালো ফলন হচ্ছে, আস্তে আস্তে দেখা যাবে সেই মাটির মধ্যে ফলনটা কিন্তু আর ভালো হচ্ছে না, এবং যে ফসলগুলো থাকছে তাদের মধ্যে বিভিন্ন রোগ এসে কিন্তু জড়ো হচ্ছে, কীট এসে বা কোনো পেস্ট এসে তাকে অ্যাটাক করছে। তো এইগুলো কিন্তু সব হচ্ছে গিয়ে যে আমরা মানে ঠিক মতন মাটির বিজ্ঞানের বিশেষতা জানি না বলেই এই জিনিস ভুলগুলো আমরা করে থাকি। মাটির মধ্যে হয়তো এমন প্রচুর ভালো জীবাণু রয়েছে যারা হচ্ছে গিয়ে গাছকে পুষ্টিগুলো বা নিউট্রিয়েন্টগুলো নিতে সাহায্য করে। আমি হয়তো এমন কোনো বাজে একটা পেস্টিসাইড এনে দিয়ে দিলাম বা কোনো কেমিক্যাল এনে স্প্রে করলাম, যে কারণে ভালো জীবাণুগুলো আমার মারা গেল। তো এই জিনিসগুলো যদি আমি না জানি যে মাটির মধ্যে কি কি আছে, মাটিতে আমি কিভাবে যত্ন করলে আমার ফসলগুলো দিনের পর দিন ভালো হবে, সেটা কিন্তু মাটি বিজ্ঞান জানাটা খুব প্রয়োজন। তাহলে কৃষি কাজের জন্য প্রাথমিক মৃত্তিকা বিজ্ঞানটা জানা খুবই জরুরি। একদম। আমরা আজকের পর্ব এখানেই শেষ করব। আজকের পর্বের বিষয় ছিল মৃত্তিকা বিজ্ঞান কি, আর এই বিষয়ে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করলেন ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।
মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.